আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু খোলামেলা কথা বলা দরকার। এই মুহূর্তে তাকে নিয়ে যে অপপ্রচার চলছে অথবা তাকে কেন্দ্র করে যে প্রচার চলছে পক্ষে এবং বিপক্ষে, এটা আমাদের দেশের জন্য কতটা কল্যাণকর এবং তার জন্য কতটা ঝুঁকি, অর্থাৎ জেনারেল ওয়াকারের জন্য কতটা ঝুঁকি। তিনি আসলে কি করছেন, কি চিন্তা করছেন, তার শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু এবং এই মুহূর্তে তার পক্ষে কতটুকু করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি খোলামেলা আলোচনা করব। আপনারা জানেন যে গত 14 মাসে আমাদের দেশে যে সর্বনাশগুলো ঘটে গেছে, সেই সর্বনাশের প্রেক্ষিতে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা অতীতে হয়েছে এবং এখনো পর্যন্ত চলমান, তার মধ্যে এক নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন। তার এই সরকার কি সেনা সমর্থিত সরকার নাকি আমেরিকা সমর্থিত সরকার? 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন। এরপর দেশে কি আরেকটা ১/১১ আসবে, -2 ফর্মুলা চালু হবে, দেশে কি জরুরি অবস্থা জারি হবে, সেনাবাহিনী কি ক্ষমতা নেবে, নাকি এখন যেভাবে আছে সেভাবেই থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এর বাইরে সেনাবাহিনীর নেতৃত্বে জনাব ওয়াকারুজ্জামান এখন যেভাবে আছেন সেভাবে থাকবেন, নাকি ডিসেম্বর মাসে তিনি চলে যাবেন, নতুন কেউ আসবে বা তার আগে তাকে অবসরে পাঠানো হবে। আইসিটি কোর্টে মামলা হওয়ার পর তাকে নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন লোক নানাভাবে তাকে উস্কানি দিচ্ছেন, অপমান করার চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন এবং তাকে প্রভোগ, মানে তার উপর চাপ সৃষ্টি করে প্রভোগ করে তাকে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। আর এই অবস্থাতে এই মানুষটি ইতিহাসের সবচেয়ে একটা অসহায়তম অবস্থানে পৌঁছে গেছেন। তার নিজের ঢোল পেটানোর মতো অবস্থা তার নেই। এই কারণ হলো তিনি সৈনিক, কখনো গলাবাজ বা গলাবাজি করা তার পক্ষে সম্ভব নয়, আর এই প্র্যাকটিসও তার কখনো ছিল না। কাজেই তার প্রতিপক্ষের লোক যেভাবে নিরাপদ দূরত্ব থেকে দেশের বাইরে বা দেশের ভিতরে থেকে আড়ালে আবডালে টিপ্পনি কাটছেন, সেইভাবে সব পক্ষকে মোকাবেলা করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার তার একটিও তার অনুকূলে নেই। ফলে যে অসহায় অবস্থার মধ্যে তিনি পড়েছেন, সেই অসহায়ত্ব থেকে বের হয়ে তিনি কি জেনারেল জিয়াউর রহমানের মতো কিছু করবেন, এরশাদ সাহেবের মতো কিছু করবেন, তার অবস্থা কি জেনারেল আবুল মঞ্জুরের মতো হবে, নাকি জেনারেল খালেদ মোশাররফের মতো হবে, নাকি তিনি জেনারেল নুরুদ্দিন খানের মতো শান্তিপূর্ণ উপায়ে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে তিনি ক্যান্টনমেন্ট থেকে সসম্মানে বের হয়ে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো জীবনযাপন করবেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত, খোলামেলাভাবে আলোচনা করা উচিত। তার আগে আমাদের বুঝতে হবে যে তিনি আমাদের জন্য আসলে কি করেছেন। মূল ব্যাপারটা হলো যে তিনি শেখ হাসিনার নিকট আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। দ্বিতীয়ত তার স্নেহভাজন পারিবারিক সম্পর্কের, এবং তাকে সেনা প্রধান বানানোর পেছনে বা এই পদে নিয়োগ দেওয়ার পেছনে তার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের, শেখ পরিবারের যে রক্তের সম্পর্ক, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যারা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কিংবা এরশাদ বা ধরুন জেনারেল জিয়াউর রহমান এদের সঙ্গে মিশেছেন, সেখানে সেনাপ্রধান হয়ে, মন্ত্রী হয়ে, এমপি হয়ে এই 4 জন মানুষের সামনে গিয়ে মুখে মুখে কথা বলা
তাদের অবাধ্য হওয়া কিংবা তাদেরকে চ্যালেঞ্জ জানানো, এটি যে কত কঠিন। আপনার সম্মুখে যদি আপনি কখনো সাপ ধরেননি, স্পর্শ করেননি, আর সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, শুধু আতঙ্ক, সে অবস্থাতে যদি 100টি গোখরা সাপ আপনার 2 হাতে দেয়া হয় যে আপনি একটা একটা করে গোখরা সাপ গলা টিপে মারতে হবে, তখন আপনার যে মানসিক অবস্থা হবে, তার চাইতেও ক্ষমতার যিনি প্রধান ব্যক্তি, সেটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সেনাবাহিনী প্রধান হোক, পুলিশের প্রধান হোক, র্যাবের প্রধান হোক, ক্ষমতাধর লোকের সামনে কথা বলা, দাঁড়িয়ে কথা বলা, এর চাইতে বীরত্ব আর নেই, এর চেয়ে বিপজ্জনক কিছু নেই। এবং এটা কতটা বিপজ্জনক একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীর সর্বকালের সেরা সাহসী মানুষ ছিলেন। তিনি যখন আল্লাহর কাছে গেলেন, তার নূর যখন, আল্লাহর নূর যখন তুর পর্বতে এলো, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, দৌড়িয়ে পালাতে চাইলেন। বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাকে ডাকলেন, তিনি ফিরে দাঁড়ালেন। দ্বিতীয়ত, যখন তার হাতে একটা লাঠি, সেই লাঠি ছিল, আল্লাহ যখন হুকুম করলেন যে এটা মাটিতে ফেলো, তিনি ফেলে দিলেন। ওটা একটা ভীষণ বীভৎস সাপ হয়ে গেল। আল্লাহ বললেন ওটা ধরো, তিনি সেটা ধরলেন। এবং এই কাজটি যখন ঘটছে, গভীর রজনী, কেউ নেই, একটি পাহাড়ে তিনি একা। তো সে অবস্থা আপনি একটু চিন্তা করেন তো, আপনার যদি এরকম ঘটনা ঘটতো, আপনি সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যেতেন। তো সেই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তুমি ফেরাউনের সামনে যাও, কথা বলো, তখন তিনি কি বললেন? প্রথমত বললেন, রব্বিশ রাহলি সোয়াদ্রি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বক্ষকে প্রসারিত করো, আমার সাহস বাড়িয়ে দাও। আমার এই সাহস দিয়ে ফেরাউনের সামনে যাওয়া সম্ভব নয়, তোমার মদত দরকার। আমার জিহ্বায় জড়তা আছে, আমি সেই জড়তার কারণে যা বলতে চাই তা হয়তো বলতে পারবো না, ভুল হয়ে যাবে, জিহ্বার জড়তা দূর করে দাও। 3 নম্বর হলো, আমি যা বলতে চাই সে কথা যেন গুছিয়ে বলতে পারি। এরপরের আয়াতে তিনি বলছেন, তুমি থাকবা, এই যোগ্যতাগুলো দেখবে, তারপরও আমার একজন আত্মীয় লাগবে, আমার পাশে সাহায্যকারী লাগবে। এজন্য আমার ভাই হারুনকে, বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও, যেন আমি তাকে সাহায্যকারী হিসেবে পাই। তা বোঝার চেষ্টা করুন যে ক্ষমতার মসনদ কতটা ভয়ঙ্কর। এবং এই মসনদের সামনে দাঁড়িয়ে কথা বলা, শাসকের সামনে সত্য উচ্চারণ করা, এর চেয়ে মানে জিহাদে কুল্লিয়া পৃথিবীতে আর নেই। সেই কাজটি করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার সামনে গিয়ে তিনি কথা বলেছেন, যেটা সালমান পারেননি, যেটা ওবায়দুল কাদের পারেননি, যেটা আমি গোলাম মোল্লা রনি পারিনি, কেউ পারেনি, কোনো জেনারেল পারেনি, জেনারেল আজিজ পারেননি। সবারই সুযোগ এসেছিল বিভিন্ন সময়টাতে। তো তিনি জনগণের কাতারে আসছেন, তার সমস্ত আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করে, এবং তিনি সাহস সঞ্চয় করেছেন, তার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তাকে চলে যেতে বলেছেন, প্লেনে উঠতে বলেছেন। যদি কেউ ইসলাম জানেন, ধর্ম জানেন, কর্ম জানেন, সাহস জানেন, শক্তি জানেন, এটা সাধারণ কোনো ঘটনা নয়। জেনারেল নুরুদ্দিন খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট, আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপটে, দুটোর সঙ্গে যদি তুলনা করেন, ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল 99.99%, আর জেনারেল এরশাদের জন্য, মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল 1%, অনলি 1%। তো সেই ওয়াকারুজ্জামানকে আমরা এখন ট্যাগ দিচ্ছি ভারতের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট। এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, সেনাবাহিনীর মধ্যে আওয়ামীপন্থী বিশাল একটি
গোষ্ঠী ছিল এবং এখনো আছে। তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে, বিএনপিপন্থী আছে এবং হিজবুত তাহরির যে সমর্থক তারা আছে। এই যে 4-5টি গ্রুপ, তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন তাদের পন্থী প্রভাবাধীন অফিসাররা রয়েছেন। আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস, পিনাকি কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন, আরও অন্য যারা ইউটিউব করেন, যারা সামরিক কর্মকর্তা, সবাই যে তথ্যগুলো দিচ্ছেন, গোপন তথ্যগুলো দিচ্ছেন, কিভাবে পাচ্ছেন বলেন? ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না, নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন। এবং সেই খবর দেওয়ার ফলে কি হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এই যে একটি অবস্থা, সেই অবস্থাতে তার যে টিকে থাকা, তিনি যে 14 মাস টিকে আছেন, এটি আমার কাছে একটা বিস্ময়কর, যেটি খালেদ মোশাররফ পারেননি। খালেদ মোশাররফ মানে 1 মাসও টিকে থাকতে পারেননি, 15 দিনও টিকে থাকতে পারেননি, তাকে চলে যেতে হয়েছে। তো সেই দিক থেকে ওয়াকারুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন। 2 নম্বর হলো যে তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন, তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে। 8 তারিখের পরে তার জায়গায় যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন, আর এখন যে অবস্থা হয়ে গেছে, তার জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে জেনারেল, তার মতো ঝুঁকি নেওয়া জেনারেল পৃথিবীর ইতিহাসে আর নেই, জুলিয়াস সিজার। তো আজকের দিনে 2025 সনের এই জায়গাতে জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, তিনিও ক্ষমতা গ্রহণ করে মার্শাল ল জারি করে এই দেশের ক্ষমতা নেয়ার মতো তার ঝুঁকি তিনি নিতেন না এবং তিনি পারতেন না। এরকম একটা জটিল অবস্থা এখন রয়েছে। ফলে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে খুব বেশি ওভারহুইলিং করছেন, তার দ্বারা এটা করাবেন, অথবা তিনি একটা কাজ করবেন, তার ওই চেয়ারে গিয়ে বসে দেখেন। ওই চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, ওই চেয়ারের যে উত্তাপ, 1 মিনিটের মধ্যে আপনি চিত হয়ে পড়বেন, আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন। ঠিক সেই জায়গাতে তিনি আছেন। আর এখন এই যে প্রতিদিন আমরা যারা গুজব ছড়াচ্ছি, আজকু হবে, কাল বের হবে, কাল ওয়াকার সাহেবকে এটা করব, কাল ওটা করব, এটা করব, তো এই জিনিসগুলো মূলত ব্যক্তি ওয়াকারকে, সেনাবাহিনীকে যতটা না ঝুঁকির মধ্যে পড়ছে, পুরো জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনি যদি তার চেহারা সুরত দেখেন, আমার কাছে মনে হয় নাদুস নুদুস আদুরে স্বভাবের একজন মানুষ, যার একটা সুন্দর পরিবার আছে, যিনি পজিটিভ চিন্তা করেন, খাওয়া দাওয়া খেয়ে নিরিবিলি একটা জীবনযাপন, একটা ভালো খাবার সামনে আসলো, তিনি খেলেন, তারপরে তৃপ্তির ঢেকুর তুললেন, সময় পেলে তিনি ঘুমাবেন, বই পড়বেন, গল্প বলবেন, গল্পের বই পড়বেন, গান শুনবেন। মানে তার পোশাক আশাক, চেহারা সুরত দেখে আমার কাছে ওইরকমই মনে হয়। কিন্তু অতীতে দেখবেন যারা খুব যাকে বলা হয় ঝুঁকি নিয়েছেন, যেমন ধরুন খালেদ মোশাররফ ঝুঁকি নিয়েছেন, কর্নেল তাহের ঝুঁকি নিয়েছেন, জেনারেল আবুল মঞ্জুর ঝুঁকি নিয়েছেন, জিয়াউর রহমান সাহেব ঝুঁকি নিয়েছেন, এরশাদ ঝুঁকি নিয়েছেন। আপনি তাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট দেখেন, গাল দেখেন, চোয়াল দেখেন, চোখ দেখেন, সিনা দেখেন, পেট দেখেন, কোমর দেখেন, জেনারেল ওয়াকারের সাথে সেটার মিল নাই। তার সঙ্গে যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেন, তাহলে আপনি জেনারেল আজিজ, জেনারেল নুরুদ্দিন খান, জেনারেল আতিকুর রহমান যিনি ছিলেন, ওনাদের মিল বেশি। কাজী এরকম একজন একেবারে শান্ত শিষ্ট সাধারণ মানুষ, মানে তাকে আমরা মানে যে কাজটি ইকবাল করিম ভূঁইয়া পারতেন, এই জায়গাটাতে যদি এখন ইকবাল করিম ভূঁইয়া থাকতেন, ভিন্ন ইতিহাস তৈরি হতো। বিকজ তার যে ফিজিক্যাল কন্ডিশন, বডি ফিটনেস, মন মানসিকতা, চিন্তা চেতনা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এটা অতীতে যারা ক্ষমতা নিয়েছেন তাদের মতো। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকে দেখে আমার মনে হয় না যে উনি
ঠিক এরকম হি ইজ এ ব্রিলিয়ান্ট অফিসার। ধরেন একটা সময় সেই যে কয়জন যেন সাদেকুর রহমান চৌধুরী সাহেব ছিলেন, তো খুব বিখ্যাত একজন বিডিআরের ডিজি ছিলেন সাদেকুর রহমান চৌধুরী। যদি ওই যে বিডিআরের আরেকজন ডিজি ছিলেন ফজলুর রহমান সাহেব, তিনি যদি এই সময় হতেন তিনি কিন্তু এই সময় ঝুঁকি নিতেন এবং মার্শাল ল জারি করে ফেলতেন। কিন্তু ওনার অবস্থা কিন্তু সেই যে জেনারেল সাদেকুর রহমান চৌধুরীর মতো। আর একজন খুব বিখ্যাত মুক্তিযোদ্ধার জেনারেল ছিলেন, আমার নাম মনে আসতেছে না, চট্টগ্রামে বাড়ির সাভার ক্যান্টনমেন্টে একসময় জিওসি ছিলেন। তো তার যে ফিজিক কন্ডিশন খুব ব্রিলিয়ান্ট, মেধাবী, সাহসী, বীর, কিন্তু এরকম ঝুঁকি নেওয়ার মতো মানুষ নয়। তো উনি সেই অতীতের অন্য সবার মতো যে কাজটি করেছেন, সবার সঙ্গে উনি বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। ক্যান্টনমেন্ট, গণভবন, বঙ্গভবন, যমুনা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমিরে জামাত, তারেক রহমান, এমনকি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের থেকে শুরু করে পিনাকি, ইলিয়াস, কারোর সঙ্গে তিনি আসলে শত্রুতা করতে চাননি। কিন্তু অন্যরা যারা ক্ষমতা নেন, ক্ষমতালোভী, তারা কিন্তু সবার সঙ্গে শত্রুতা করেন, সবসময় ফোঁসফাঁস করেন এবং কথার সে গুলি চলে বেশি, ফায়ার। এবং আমাদের এই বাংলাদেশের যারা লোক শক্তের ভক্ত নরমের জম, এই জাতিকে মানে আপনি এক চিন্তা করেন, এই যে সারা বাংলাদেশে যখন গত কয়েক মাসে ধরে, গত 14 মাস ধরে যখন থরথর করে কাঁপছে সব কিছু, সেখানে রমনা জোনের একজন ডিসি মাসুদ, এক ডিসি মাসুদের যে সাহসিকতা এবং সে যেইভাবে দৌড় দেওয়াচ্ছে সবাইকে, জাতীয় পার্টিকে যেভাবে দৌড় দেওয়াচ্ছে, যেইভাবে লাঠিপিটা করছে সেই এনসিপির নেতাদেরকে, বুয়েটের পোলাপানদেরকে, যেভাবে সে দৌড়ে নিয়ে দেওয়াচ্ছে শিক্ষকদেরকে, আপনি দেখেন একজন ডিসির সামনে দাঁড়াতে পারছেন না, কেউ দাঁড়াতে পারছে না, সবাই গালাগালি করছে, মাসুদ তুমি ভালো হলো না বটে। তো এই হলো লাঠির জোর। তো একজন পুলিশের রমনা জোনের ডিসি সে শুধু সাহস দেখাচ্ছেন, আর সবাই কিভাবে পালাবে সেই পালানোর জন্য রীতিমতো পাগলামো করছে। তো সেখানে একজন সেনাবাহিনীর প্রধান যদি সাহস দেখান, বিশ্বাস করেন কাপড় চোপড়ে একজনেরও থাকবে না। কিন্তু মূল ব্যাপার হলো ওনার যে অবস্থা সেটা পারমিট করে না, সেটা হবে না। হয়তো ওনার পেছনে কেউ আছে, সামনে কেউ আছে, বা ক্যাপ্টেন র্যাঙ্কে কেউ আছে, মেজর র্যাঙ্কে কেউ আছে, হয়তো এরকম সাহসী কী হবে আমরা জানি না। কিন্তু ওনার প্রতি আমরা যে আরোপগুলো করছি, দোষারোপগুলো করছি, আলটিমেটলি এটা ওনার জন্য প্রযোজ্য হচ্ছে না। মূল ব্যাপার হলো উনি সবার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন, কাউকে ক্ষতি করতে চাচ্ছেন না, উনি নিরাপদ এখান থেকে চলে যেতে চাচ্ছেন। আমার অ্যানালাইসিস আসলে এটা মনে হচ্ছে। কিন্তু